আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের স্টুডেন্টদের একটা কমন প্রবলেম, সবাই আমাকে বলে ম্যাম এত সৃজনশীল, প্রায় হয়তো 500, 600, 900, 1000, 1500 এরকম অনেক সৃজনশীল আছে। এখন আমি এগুলো কিভাবে শেষ করব? আমি তো এতগুলো করতে পারি না। অনেকে আছে অল্প কিছু করে বাকিগুলো বাদ দিয়ে দেয়। আজকে আমি এই ব্যাপারে একটা কথা বলবো, খুব সুন্দর একটা টেকনিক তোমাদেরকে বলবো, যে এই টেকনিক অবলম্বন করলে তুমি 1000 বলো, 1500 বলো বা 700 বলো, যত সৃজনশীল আছে তুমি করতে পারবা। খুব কম সময়ের মধ্যে সময় শ্রম দুইটাই বাঁচায় তুমি করতে পারবা। ঠিক আছে, টেকনিকটা আগে বলবো, তার আগে তোমাদেরকে বলি, তোমরা অনেকেই জানো ক্লাসভেলে 2025 যারা আছো তাদের ভর্তি চলছে আমাদের কোর্সে। তা আমরা এর আগে একটা ডিসকাউন্ট দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ বেশ সাড়া পেয়েছি। আমরা কিছুদিন পরপরই ডিসকাউন্ট দিই। তো আমরা এবার যে লাস্ট ডিসকাউন্টটা দিয়েছিলাম 10 তারিখ পর্যন্ত, তো তখন দেখা গেছে যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। তারপরেও থাকে কিছু স্টুডেন্ট হয়তো অনেক পরে আমার ভিডিও সামনে পেয়েছে, অথবা অনেকে তখন ম্যানেজ করতে পারেনি। তো অনেক রিকোয়েস্ট করছিল যে ম্যাম আর একটাবার ডিসকাউন্ট দেন। তো যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি, আমরা ভাবলাম যে ঠিক আছে, কয়েকজনকে না দিয়ে সবার উদ্দেশ্যে ডিসকাউন্ট আমরা রাখি। মানে 1490 টাকায় এখনও তুমি এই 7টি বিষয়ের কোর্স নিতে পারবে, রেকর্ড ক্লাস। আমাদের এই কোর্সে কী কী থাকছে? 7টি বিষয় থাকছে, গণিতের সেরা 150টি এমসিকিউ থাকছে, যেগুলো করলে তোমার আর কোনো বাহিরের এমসিকিউ করতে হবে না। আমি চ্যালেঞ্জ করব, করতে হবে না, এর বাহিরে তোমাকে কিছু করতে হবে না। সৃজনশীল আমি যে 40টা সাজেশন দিয়েছি, যে 40টি ম্যাথের, ওগুলো আমাদের এই গ্রুপে সাজানো তুমি পেয়ে যাবা। ওখান থেকে করে তুমি প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, আমি আমাদের গ্রুপে পিডিএফ, জেপিজি, এভরিথিং তুমি পেয়ে যাবা। অর্থাৎ 150টা যে এমসিকিউ, ওটার জেপিজি, পিডিএফ পেয়ে যাবা। এছাড়া সৃজনশীলগুলোর তো পেয়েই যাবা। তো সব কিছু মিলিয়ে অসাধারণ একটা প্রস্তুতি তুমি নিতে পারো খুব কম সময়ের মধ্যে। যাদের মনে করছে কোনো সিলেবাসটা কমপ্লিট হয় নাই, 2-2.5 হাজার এমসিকিউ কীভাবে কমপ্লিট করবে, তারা নির্দ্বিধায় ভর্তি হতে পারো এবং 2-3 দিনের মধ্যে তুমি এমসিকিউগুলো শেষ করতে পারো। আমরা অলরেডি 5টা প্রায় ভিডিও, 5টি আপলোড করেছি, আরও কয়েকটা হবে, করব ধীরে ধীরে। তো 5টা আপলোড করে ফেলেছি গ্রুপে আমাদের। তো বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, কেমন? চলো, আমি কিভাবে তোমরা আসলে খুব কম সময়ের মধ্যে সৃজনশীলগুলো করবে, আমি এই টেকনিকটা একটু দেখাই তোমাদেরকে। যেমন ধরো, আমি তোমাকে বলি, এই জায়গাটায় অষ্টম অধ্যায়ের আমি একটা জরিপ তোমাকে দেখাবো, যে আসলে অঙ্ক ঢালাওভাবে আমরা সব করব না, সব অঙ্ক করলেও বা তোমাকে আমি সৃজনশীলও করাবো না। একটা টেকনিক দেখাই আমি আমার কোর্সে কীভাবে স্টুডেন্টদেরকে করাই। যেমন ধরো, একটা সৃজনশীল আছে, এখন আমি তোমাকে একটা সৃজনশীল করে দিলাম, তারপরে ধরো আরেকটা আছে আমি করে দিলাম বরিশাল 24, সিলেট 24-এ, ধরো এরকম করে করে আমি তোমাকে সবগুলোই বা কয়েকটা, আমি তোমাকে মাদ্রাসা বোর্ড আছে 24 এখানে দাখিল আর কি। তো আমি তোমাকে মোটামুটি ধরো সবগুলি করে দিলাম, কিন্তু একটা সময় তোমাকে করতে দেওয়ার পরে 10টা যখন একজন টিচার করে দিবে, স্বাভাবিকভাবে 11টা তোমাকে করতে দিবে, বা 2টা করে দেওয়ার পরে তোমাকে বলবে তুমি করো, কিন্তু তুমি পারো না। এই না পারার পেছনে একটা অনেক বড় কারণ হচ্ছে তুমি আসলে সৃজনশীলটাকে ফিলই করো নাই, মানে অঙ্কটা তুমি চিনতেই পারো নাই। তো অঙ্ক চেনার জন্য তোমাকে কী করতে হবে? তোমাকে টাইপ ভিত্তিক অঙ্ক করতে হবে। এখন অনেকেই আমি দেখেছি, টাইপ বলতে কি বোঝায় আমি একটু বলি, আগে মনোযোগ দিয়ে শুনবে। অনেক গুরুত্বপূর্ণ একটা মানে টেকনিক, কাজে লাগাইতে পারলে কিন্তু 100% এখান থেকে বেনিফিট হবা। ঠিক আছে, তো অনেক আমি বিভিন্ন জনের কোর্সে বা বিভিন্ন জায়গায় দেখেছি অনেক স্টুডেন্টকে সরাসরি ওনারা টাইপগুলো লিখে দেন, যেমন এই অঙ্কটা এত টাইপ, এই অঙ্কটা এত টাইপ, এমন টাইপগুলো করে একসাথে দেয়। যেমন একটা অঙ্ক দিয়ে এটার নিচে এমন 10টা 20টা অঙ্ক দেয় টাইপ, আরেকটা দিয়ে এরকম দেয় টাইপ। আমি বলবো এটা হচ্ছে সবচেয়ে ভুল পদ্ধতি। তাহলে টাইপ মানে কি? টাইপ মানে হ্যাঁ ওটাই, কিন্তু যেটা আমি করে দিচ্ছি সেটা না, বা আমরা টিচাররা যেটা করে দিই সেটা না। এই টাইপটা বাবা খুঁজে বের করবে তুমি। আমার কোর্সে আমি যেটা করাই, যে আমি আগে অঙ্কটা শিখাই, আগে অঙ্কটাতে আমি প্রচুর সময় দিই। যেমন ধরো এই অঙ্কটা কিভাবে কিভাবে তোমার সামনে আসতে পারে। যেমন আমি আজকে একটা ইয়েলো ড্রেস পরেছি বসন্তের, হয়তো অন্য একদিনকে লাল ড্রেস পরে আসবো, আরেকদিন হয়তো একটা ব্ল্যাক ড্রেস পরে আসতে পারি, আরেকদিন হয়তো একটা সবুজ ড্রেস পরতে পারি মেবি। তার মানে কি, ম্যাডাম যে ম্যাডাম, আমি যে হেলেনা রায়হান, তোমার এটা চিনতে হবে আমাকে। এবার আমি যেই ড্রেস পরে তোমার সামনে আসি না কেন, রং এটা কোনো বিষয় না। তুমি আমাকে ও আচ্ছা এই তো ম্যাডাম, ম্যাডাম এইভাবে তুমি আমাকে ধরো আজকে এই চ্যানেলে দেখলাম, কোনো দিন অন্য ফেসবুকে দেখলাম, অন্য একদিন, তখন তোমাদের আরে এটা তো আমাদের ম্যাডাম, এইরকম চিন্তা। তার মানে অঙ্কটাও সেম। এখন যদি তোমাকে কেউ চিনাই দেয়, এই দেখ এটা হেলেনা ম্যাডাম, এই দেখ এটা হচ্ছে ক্লাসভেলের ম্যাডাম, তার মানে তুমি কই কি জানি অমনি তো লাগতেছে। তার মানে এই যে ব্যাপারটা, এটা কিন্তু সমস্যা। তার মানে তুমি আসলে চিনো নাই। অঙ্কটার বেলাও সেম, আমি তোমাকে সব খুঁজে বের করে দিলাম, দেখো রেডি। তুমি চিন্তা করো নাই, তোমার ব্রেন এখানে পরিশ্রম করে নেই, তুমি নিজে নিজে আমি দিলাম, করতে এসো মুখস্থর মতো ঢ্যাং 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 করে করছো। আবার আরেকটা দেখলে আবার চিনো না, আবার আরেকটা দেখলে এরকম টাইপ খুঁজে দিলাম, আবার চিনো না, কোনো লাভ নাই। আমার একটা বিষয়, আমি আমার বইটা অনেক স্টুডেন্টের বলে আপনি বইটা কেন বাহিরে বিক্রি করেন না?
আমার কোর্সের এটাই হচ্ছে বিশেষত্ব, আমার কোর্সে আমি এফোর্ট দিই, ইভেন আমি স্টুডেন্টদের সাথে আমি ট্রাই করি, ওদের পাশে আমি ছায়ের মতো সবসময় থাকি। তো আমি অঙ্কটা চিনাই। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে কি, এই অঙ্কটা অন্য কেউ টাইপ তোমাকে খুঁজে দিবে না। আমি যে দেখো বোর্ড প্রশ্নগুলো আমাদের বই থেকে নিয়েছি, আমি এভাবে করে অধ্যায় ভিত্তিক সাজাইছি। এখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এখান থেকে টাইপগুলো খুঁজে বের করা। তাহলে টাইপ তুমি কিভাবে চিনবা? আগে তুমি অঙ্ক চিনবা, মেবি উপপাদ্য 20 আমি তোমাকে যদি একটু চিনাই। আচ্ছা, উপপাদ্য 20-এর সংজ্ঞাটা কি? চলো একটু ট্রাই করি, ব্যাখ্যা দিই। উপপাদ্য 20-এর ব্যাখ্যাটা হচ্ছে কেন্দ্রস্থ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার তার মানে এর জন্য তোমাকে চিনতে হবে কেন্দ্রস্থ কোণ, এর জন্য তোমাকে চিনতে হবে বৃত্তস্থ কোণ, এর জন্য তোমাকে চিনতে হবে চাপ। ওই তিনটা জিনিস যদি তোমাকে আমি চিনাইতে পারি, তাহলে তুমি যেই কোনো জায়গায় যেই কোনো রূপে এই উপপাদ্য 20 দেখলে চিনতে পারবা। আমার আর তোমাকে টাইপ খুঁজে দিতে হবে না, তুমি নিজেই টাইপ খুঁজবা। যেমন আমি তোমাকে বলি, একই চাপের উপর আমরা ধরে নিচ্ছি এইটা একটা চাপ, এটা একটা চাপ, এটা হচ্ছে একটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এ বি, এটাকে বলে চাপ। চাপ হচ্ছে পরিধিরই একটা অংশ, হ্যাঁ, এটাকে বলে চাপ। এই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রে গিয়ে যেই কোণ উৎপন্ন হয় তাকে বলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তে গিয়ে যেই কোণ উৎপন্ন হয় তাকে বলে বৃত্তস্থ কোণ। আমি যদি এবার এই একই চাপের উপর আবার এই চাপ থেকে একটা বৃত্তস্থ কোণ আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটার নাম দিয়ে দিলাম সি। এইবার আমাদেরকে বলেছে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই বাংলাটা বুঝতে হবে। এটা হচ্ছে কেন্দ্রস্থ, এটা হচ্ছে বৃত্তস্থ। সংজ্ঞাটা কি ছিল? কেন্দ্রস্থ এই কোণটা ওই বৃত্তস্থের দ্বিগুণ। তাহলে বৃত্তস্থ কোণ যদি হয় 2, কেন্দ্রস্থ হবে 4। বৃত্তস্থ কোণ যদি হয় 10, কেন্দ্রস্থ হবে 20, কারণ 2 গুণ 10 দুগুণে 20। এটা যদি হয় 5, 5 দুগুণে এটা হবে 10। তাহলে আমার কাছে যদি সংজ্ঞা তো থাকবে না, মানে এরকম সংখ্যা তো আমার কাছে দেওয়া থাকবে না। তো এটার যদি আমি লিখতে চাই তাহলে এরকম থাকবে ব্যাখ্যাটা, এ ও বি কোণ, অর্থাৎ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ইকুয়াল এ সি বি কোণ, এটার সাথে 2 গুণ দিলাম। দেখো তো চিনতে পেরেছো কিনা? এইরকম রূপ থাকলে আমি বুঝবো ইয়েস। এইবার এ সি বি এর জায়গায় পি কিউ আর থাক, এক্স ওয়াই জি থাক, এল এম এন থাক না, সিস্টেমটা তো আমি জেনে গেছি। অর্থাৎ এরকম একটা কেন্দ্রস্থ কোণ, একটাই চাপ, এরকম চাপ একটাই হবে, এরকম একটা চাপ হবে, এই চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণটা ওই বৃত্তস্থ কোণের 2 গুণ হবে। আবার উল্টা, যদি বৃত্তস্থ কোণটাকে আগে দিই, ধরো এ সি বি কোণ, বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ উল্টায়ও থাকে কিন্তু অনেক সময়, আগে কেন্দ্রস্থ থাকলে বৃত্তস্থর সাথে 2 গুণ, আর আগে যদি বৃত্তস্থ থাকে তাহলে কেন্দ্রস্থ থেকে অর্ধেক করে দিব। অর্থাৎ বড়টা থেকে অর্ধেক করে দিতে পারি, অথবা ছোটোর সাথে 2 গুণ দিতে পারি, 2 ভাবেই থাকতে পারে। তার মানে এই যে টাইপ 20, চলো এবার তুমি আমরা সবাই মিলে খুঁজে বের করি। আমার কোর্সে আমি এটাই করাই। আমি তো চাইলেই টাইপ দিতে পারি। আমি একটা বই তৈরি করতে পেরেছি, আমি নিশ্চয়ই টাইপও করতে পারি। আমি টাইপ চিনি, আমি সব করে, আমি তো চাইলেই করতে পারতাম, কেন করিনি? আমি স্টুডেন্টদেরকে স্বাবলম্বী করতে চাই, আমি কখনোই চাই না নির্ভরশীল হোক। তুমি নির্ভরশীল হলে কি আমি তোমার সাথে পরীক্ষার হলে যাবো? কখনোই না। তোমাকে আগে এই বেসিকটা জেনে চিনতে হবে। এবার চলো ওর কোথায় কোথায় কোন কোন রূপে আছে ওরে খুঁজে বের করি, ওর রূপটা জাস্ট ধরবো আমরা, ঠিক আছে? যদি ওরে তো আমরা চিনি, এবার ওকে আমরা খুঁজে খুঁজে বের করবো। উপপাদ্য 20, চলো প্রথমেই আমরা একটু দেখবো, একটা দুটো করে বিবেচনা করব। এল এম এন, চলো খুঁজে বের করি। এল এম এন, এটা হচ্ছে বৃত্তস্থ। এইবার হাফ, প্রবৃদ্ধ কথাটা মনে মনে বাদ দাও, এটা পরে তোমাকে বুঝাবো। যারা এই অঙ্কটা করে যারা একটু মোটামুটি অভিজ্ঞ হয়ে গেছে তারা এই প্রবৃদ্ধ কথার মিনিং বুঝবে। হাফ এল ও এন, তাহলে হাফ এল ও এন প্রবৃদ্ধ মানে এইটাকে, বাহিরের দিকটাকে বুঝাইছে। তাহলে আমরা জানি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণকে অর্ধেক করলে বৃত্তস্থ কোণ, এটা উল্টা আছে। মানে চিত্রটা যদি এরকম হইতো তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হইতো আর কি, ঠিক আছে? মানে চিত্রটা আঁকতে হবে উল্টাই। ধরো এল ও এন আর এটা হচ্ছে এল এম এন। এবার তুমি নিশ্চয়ই চিনতে পেরেছো, এল ও এন এটার অর্ধেক এল এম এন। ওকে, ব্যাস, এই তো উপপাদ্য 20 আমরা চিনে গেছি। চলো লিখে ফেলি। এই যে টাইপ 1 একটা খুঁজে বের করে ফেলছি, চলো আরেকটা খুঁজে বের করি। এখানে কোথায় আছে? 2FEG ইকুয়াল FOG। এখন এইখানে তো আবার চিত্র নাই, এখন আমার এটা চিত্রটা এঁকে আঁকে দেখতে হবে। দেখবো আমরা ও কেন্দ্র বিশিষ্ট EFGH বৃত্তের FHG চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ। দেখো তো বাবা, একটা বৃত্তস্থ কোণ আছে, একটা কেন্দ্রস্থ কোণ আছে, ওরাই বলে দিছে। আচ্ছা
আচ্ছা এটা দরকারও না, আমি এখানে দেখো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বলা আছে, তাহলে বলার পরে এফওজি কেন্দ্রস্থ, ঠিক আছে, আর এফইজি এটা হচ্ছে বৃত্তস্থ, বৃত্তস্থর সাথে 2 গুণ। আমরা শিখেছিলাম বৃত্তস্থ কোণের সাথে 2 গুণ থাকলে তাহলে কেন্দ্রস্থ কোণ হবে বৃত্তস্থ কোণের 2 গুণ। পেয়ে গেছি। চিত্র পরে আমরা এঁকে নিব আমাদের প্রয়োজন মতো, আগে দেখে চিনতে পারলাম কিনা। ইয়েস, উপপাদ্য 20 দেখো, একবার এফ ও জি দিয়া, এর আগের বার এলএমএন দিয়া, আবার যদি নিচেরটা একটু খুঁজি, আরেকটা এটা নাই, আরেকটা খুঁজবো। এই যে দেখো কিউ ও আর কোণ, কিউ ও আর কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কিউ পি আর কোণ, কিউ পি আর কোণ এটার সাথে 2 গুণ, এটার সাথে 2 গুণ দিলে এটা সমান, তাহলে এটাও একটা উপপাদ্য 20। দেখো তো বাবা ও কত রূপে তোমার সামনে আসতেছে, খেয়াল করেছো কতটা রূপে তোমার সামনে, এই নিয়ে 3 রকমের 3 প্যাটার্ন, কিন্তু জিনিসটা কি উপপাদ্য 20। যেভাবেই আসুক কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ। অঙ্ক যদি শিখে যাও, চিনতে পারছো, এবার যদি অঙ্কটা পারো ওই জায়গায় ওই ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিবা। বনযোগ দিয়ে শিখতে হবে। একটা কথা মনে রেখো মা, কখনোই জ্যামিতি মুখস্থ করতে যেও না। যে তোমাকে জ্যামিতি মুখস্থ করতে বলবে তার কাছ থেকে দয়া করে আর যাই করো, আর মানে পড়াশোনাটা কন্টিনিউ করো, ওখান থেকে বের হয়ে আসো, কারণ তোমার জীবন ওখানেই শেষ। জ্যামিতি কখনই কেউ মুখস্থ করে না। যে তোমাকে মুখস্থ করার পরামর্শ দিবেন, বলবেন, উৎসাহ দিবেন, সেখান থেকে নীরবে নিভৃতে তুমি বের হয়ে আসবে, জাস্ট, আর কিচ্ছুর দরকার নেই। তাহলে তুমি মোটামুটি বেঁচে যাবে অন্তত। দেখো এখান থেকে যদি আমি আবারও তোমাকে একটু দেখাই, এখানে আর নাই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ না, এটা 2 সমকোণ, এগুলো অন্যটা আস্তে আস্তে চিনাবো, আমাদের কোর্সে আমরা এগুলো অবশ্যই চিনাইছি। এখানেও নাই, এখানেও। এই যে দেখো কিউপিএস কোণ সমান হাফ কিউওএস কোণ। কিউওএস কোথায় এখানে আঁকে নিয়ে আমার নিজের এঁকে নিতে হবে, কিউওএস, তাহলে এটা হচ্ছে কিউএস কেন্দ্রস্থ, কেন্দ্রস্থর অর্ধেক হচ্ছে কিউপিএস বৃত্তস্থ। ওকে, আরেকটা কথা, উদ্দীপকে কিন্তু অনেক বড় কিছু থাকবে, সবটা উদ্দীপক কিন্তু আমার লাগবে না। যেমন এই চিত্রটার এই কিউপি কিউএসও এইটুকু লাগবে, এই কিউ আর আর এস এইগুলো কিন্তু আমার দরকার নেই, কারণ উপপাদ্য 20-এর চেহারা এমন না। এখন তুমি বলতে পারো এখানে তো দিছে দেখ, এটা আবার হয়তো বা আমার গয়ে কাজে লাগবে, কিন্তু যেইটুকু ক্ষয় লাগবে আমি ঠিক সেইটুকুই ব্যবহার করব। আমি আমার চিত্রটা নতুন করে আঁকবই এইভাবে, ওইভাবে আমি আঁকবই না, ঠিক আছে? আমার চিত্রে যা লাগে আমি তাই আঁকবো, ব্যাস। এখানে হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ, এস, এই হচ্ছে ও, আমার এইটুকুই লাগবে, আমি এইটুকুই আঁকবো, ওটুকু তো আমার দরকার নেই, আর আমার বিন্দু দরকারই নেই, ঠিক আছে? সো আমি আর নিব না, কেমন? শুধুমাত্র এইটুকু রেখে দিব, ওইটুকু আঁকবো না। তাহলে আমি যদি বলি ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস একটি মানে বৃত্ত, এখন তো আমার চতুর্ভুজের দরকার নেই। এখানে যদিও চতুর্ভুজ দেওয়া আছে পি কিউ আর এস, আমি নর্মালি বলবো এটা একটা কি বৃত্ত। তাহলে পি কিউ আর এস বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, যার কিউ ও এস কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং কিউ পি এস হচ্ছে কি কোণ তোমার বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কিউ ও এস কোণ এটা, আর কিউ পি এস কোণ ইকুয়াল হাফ কিউ ও এস, দ্যাটস ইট। তাহলে এখানে একটা পেয়ে গেলাম, এটাও একটা 20, এটাও 20। কিউপিএস, কিউপিএস এটার 2 গুণ, এই কোণটার 2 গুণ, এটা হচ্ছে কিউওএস এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের 2 গুণ, এই যে 20, ঠিক আছে? আরেকটা যদি দেখি, নাই, এই জায়গাটায় নাই, এটা এই যে একটা পেয়ে গেছি ডিসিই কোণ, ডিসিই কোণ এটা হচ্ছে বৃত্তস্থ, আর ডিএমই এটা হচ্ছে কেন্দ্রস্থ, কেন্দ্রস্থর অর্ধেক হবে বৃত্তস্থ, আবার বৃত্তস্থর সাথে 2 গুণ দিলে আবার কেন্দ্রস্থ সমান, যেভাবেই থাকুক। তার মানে এটাও হচ্ছে 20। আপাতত এখান থেকে 6 বার পেয়েছি উপপাদ্য 20, ঠিক আছে? এখন এই যে 6 বার উপপাদ্য 20 খুঁজে পেলাম, তার মানে এটা কি বলে টাইপ। তুমি শিখেছো উপপাদ্য 20, কিন্তু 6টা সৃজনশীলের অর্ধেক তোমার শেষ হয়ে গেছে। সেমভাবে আবার আরেকটা শিখবা, এই অষ্টম অধ্যায়েরই আরেকটা শিখলে দেখবে এমন আবারও অর্ধেক অর্ধেক এমন শেষ। একটা সময় তাকাইলে তুমি দেখবা সৃজনশীলটা শেষ। তার মানে এটাই একটা বেটার ওয়ে, এবং এইভাবেই অঙ্ক করতে হয়। তুমি যদি পুরোটা সৃজনশীল আমি তোমাকে করে দেই, তুমি কিন্তু 2 ধরনের, তুমি কিন্তু বুঝলা না, একসাথে 2টা তুমি নিতে পারবা না। একটা শিখাইলে এইটা কতবার কোথায় কোথায় আসছে। যেমন আমি যদি তোমাকে একদম প্রথম থেকে বলি, যেমন এখানে অঙ্কটা, আরও একটা অঙ্ক আছে, যেমন এই অঙ্কটা আমি কিভাবে বুঝেছি, হয়তো এখন আরও বড় হয়ে যাবে, আমি তোমাকে জাস্ট একটু বলি। এটা হচ্ছে 8.2-এর 1 নং, এই যে একটা পেয়ে গেলাম, ঠিক আছে? যেমন আবার একটা দেখাই তোমাকে, আচ্ছা এখানে নাই আর, হ্যাঁ আবার আরও আছে, এমন অনেক আছে, আমি তোমাকে এরকম দেখাইতে পারবো। হ্যাঁ, তারপর যেমন এই যে এটা একটা, এটাও হচ্ছে 8.2-এর 1 নং, ঠিক আছে? এই যে একটা পেলাম, এই যে 8.2-এর এটা একটা 1 নং, আমি দেখে আমি চিনতে পারছি। এখন আমি যদি আবার তোমাকে একটু দেখাই, আচ্ছা এই যে একটা, এই যে দেখো 8.2-এর 1 নং,
একটু খেয়াল করো, উপরে একটা উপপাদ্য 20, নিচের 4.2-1 নং, তাহলে 2টা করলেই কিন্তু একটা সৃজনশীল কমপ্লিট হয়ে যাচ্ছে। খেয়াল করেছো? যদি আমি আবারও একটু তোমাকে দেখাইতে যাই, হ্যাঁ এই যে এটা একটা, এই যে এইটাও 8.2-1 নং, ঠিক আছে, এটা একটা। আবারও যদি দেখাই তোমাকে, এই যে 8.2-1 নং, দেখেছো কত বার আসে, মানে তুমি একটা পারো মানে তুমি অনেকগুলো সৃজনশীল কমপ্লিট হয়ে যাচ্ছে, আরও পাশাপাশি অঙ্ক অর্ধেক অর্ধেক তোমার হয়ে যায়। যেমন আবার এটা যদি তোমাকে দেখাই, যেমন এটা হচ্ছে আবার উপপাদ্য 23, এটা আবার আমি চিনতে পেরেছি। সো এইরকম করে কিন্তু তুমি অনেকগুলো অঙ্ক দেখো। 8.2-1 আমরা কয়বার পেলাম? 1, 2, 3, 4, 5, 5বার, তারপরে পেলাম 6বার, তার মানে 8.2-1ও আমরা পেলাম প্রায় 6বার। দেখো তো ওই উপপাদ্য 20 আর 8.2-1 করার কারণে একটা সৃজনশীল কিন্তু এইদিকে, এই যে 10 পৃষ্ঠার একটা সৃজনশীল কিন্তু হয়ে গেল। আবার দেখো যে এগুলোর কোনোটার যে এগুলোর অর্ধেক হয়ে গেছে, এই যে এটাও কিন্তু আরেকটা সৃজনশীল হয়ে গেছে এখানেও কিন্তু, তার মানে 2টা অঙ্ক শেখার কারণে আমার দুইটা সৃজনশীল কমপ্লিট হয়ে গেল। এইভাবে করে অঙ্ক করতে হয়। আমি আশা করব এইভাবে করে খুঁজে খুঁজে চিনে চিনে তোমরা করবা, বাকিগুলো পরে দেখবা নিজেই পারতেছো। তখন কারো হেল্প লাগবে না, তোমার ভয় করবে না, পরীক্ষার হলে তোমার হাত কাঁপবে না, পা কাঁপবে না, কিচ্ছু হবে না। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য।